আরে বড় মন্ত্রীর বাড়ি থেকে ঢিল মেরে দিল বিজেপির লোকেরা। সুপ্রতিম সরকারকে তো ইলেকশন কমিশন সরিয়েছে। আমি যদি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হতাম, আমি ঘাড় ধরে চাকরি থেকে বরখাস্ত করাতাম। আমার একটা ক্যাবিনেট মন্ত্রীর বাড়িকে প্রোটেক্ট করতে পারে না, এত অপদার্থ গোয়েন্দাপিতের মাথা। মমতা ব্যানার্জির রাজত্বে মমতা ব্যানার্জির মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, মমতা ব্যানার্জির পুলিশ ফেল করছে, সুপ্রতিম সরকারের পুলিশ ফেল করছে। ফেল্ড চিফ মিনিস্টার, ফেল্ড পুলিশ মিনিস্টার, ফেল্ড কমিশনার, ফেল্ড 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 মমতা মানে ফেল্ড। উনি যে কত বড় অপদার্থ পুলিশ অফিসার, যে রাজ্যের একজন মন্ত্রীর বাড়িকে সুরক্ষিত রাখতে পারেন না, ওর চাকরি করার অধিকারই নেই। রাজা মন্ত্রীর বাড়ি প্রোটেক্ট করতে পারবে না? এটা পুলিশের কাজ নয়? তারপরে এইরকম একটা মুখ্যমন্ত্রী যে পুলিশের কমিশনারের বাড়ি রেড হচ্ছে, মুখ্যমন্ত্রীকে ধর্ণা দিয়েছিল। তো অকৃতজ্ঞ পুলিশ। আর এই ভদ্রমহিলা শুধু অকৃতজ্ঞ নিয়ে চলেন। আপনি যদি আইপ্যাকের অবজেক্টিভ দেখেন, ওদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের, সেখানে মিডলম্যানের কাজ পর্যন্ত করার কথা বলা আছে। আইপ্যাক করে দালালি, মধ্যস্থতাকারী, কার সাথে? সরকারের সাথে। মানে সরকার ডোনার আর মাঝখানে আইপ্যাক। সরকারকে ধরতে গেলে আইপ্যাককে ধরে যেতে হবে। এই অফিস চলে, মানে টাকা এইভাবে যায়, কার কাছে পৌঁছায়? তাই জন্য সেদিনকে ইডি এসছিল আর দিদি বাধা দিতে গেছিলেন, যেখানে বলা আছে পার ক্যান্ডিডেট 75 লাখ টাকা করে তারা দিয়েছেন, পার কনস্টিটুয়েন্সি দিতে পারেন, সিলিং আছে, সিলিং ধরে। আইপ্যাকের যে স্টেটমেন্ট সেখানে দেওয়া আছে 46 crore তারা খরচা করেছেন। তারা কোথায় করেছেন? তারা বলছেন একদম স্পষ্টভাবে, আইপ্যাক বলছে আদার সার্ভিস। আদার সার্ভিসটা কি? এমনকি এইরকম মিথ্যে অ্যাফিডেভিট দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস দলের প্রতীকটা পর্যন্ত চলে যেতে পারে। এই পাওয়ার ইলেকশন কমিশনের আছে। কেন ব্যবহার করছে না বলো তো? নির্বাচন কমিশনকে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে প্রথম তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টস নিয়ে 2011 সাল থেকে তারা নিশ্চুপ কেন, তার জবাব দিতে হবে। 2011-এ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, আপনাদের মনে থাকবে সেই সময় একটা অভিযোগ উঠেছিল এই দলটির বিরুদ্ধে। এরা ওই তপসিয়ার অফিসে বসে প্রতিটি ক্যান্ডিডেটকে কত করে টাকা দিয়েছিলেন এবং সেই কুপন পোড়ানো হয়েছিল। ওটা ওদের প্রথম অভিযোগ গৌতম দেব করেছিলেন 2011 নির্বাচনের সময়। তারপরে তৃণমূলের বিরুদ্ধে 14 নাগাদ একটা অভিযোগ এসেছিল, ত্রিনেত্রা বলে একটি কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস তারা 20,000 টাকার বেশি, প্রায় 3 লাখ টাকার মতন টাকা পেয়েছেন। এটা তাদের যে স্টেটমেন্ট অ্যাকাউন্টস নির্বাচন কমিশনের কাছে দেওয়া, সেইখানে দেখা গেছিল যে ত্রিনেত্রা তাদের টাকা দিয়েছে। ঠিক যখন ত্রিনেত্রার যখন ব্যালেন্স শিট দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ত্রিনেত্রা বলে কোম্পানিটা তাদের অ্যাকাউন্টসের মধ্যে তার কোনো রিফ্লেকশনই নেই তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে। অভিযোগ হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। 2015 সালে যে আইপ্যাক এতদিন পর্যন্ত একটা সোসাইটি হিসেবে কাজ করত, 15 সালে তারা কর্পোরেট হয়ে গেল, তারা কোম্পানি ইনকর্পোরেটেড হলো। আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের যে যোগ 21 থেকে 25 পর্যন্ত আইপ্যাকের যে আয়, সেই আয়ের দিকে যদি নজর দেন তাহলে আপনি বুঝতে পারবেন এই কোম্পানি কিভাবে তার যে লাভ সেটা বাড়িয়ে চলেছে। এবার আমি একটা কথা বললে বুঝতে পারবেন, এই আইপ্যাক বলে যে বস্তুটি নিয়ে এত কথা হচ্ছে, এরা কি করেন এবং এরা কতটা বিপদ আমাদের জন্য, বিশেষত সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া করবার জন্য। এর আগে অনেকগুলো মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ভারতের নির্বাচনী ব্যবস্থায় যে ক্রিমিনালাইজেশন দেখা যাচ্ছে, এই ক্রিমিনালাইজেশনকে কার্ভ করতে গেলে, কমাতে গেলে, প্রথম নির্বাচনী ফাইন্যান্সের স্বচ্ছতা আনতে হবে। ট্রান্সপারেন্সি ইন ইলেকট্রাল ফান্ডিং, ইলেকট্রাল ফাইন্যান্স, সেখানে স্বচ্ছতা আনতে হবে। গত বছরখানেক আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় ইলেকট্রাল বন্ড নিয়ে। ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। কেন করেছিলেন?
কারণ ওই ইলেকট্রাল বন্ডে যারা ডোনার তাদের ডিটেল পাওয়া যাচ্ছিল না। ডিটেল, কারা ডোনার, কারা টাকা দিচ্ছে, এই কারা টাকা দিচ্ছে এটা কিন্তু একজন ভোটারের জানার অধিকার আছে। A voter has a right to be informed about the source of funding of a political party. আমার জানার অধিকার আছে তৃণমূলকে কে টাকা দিচ্ছে, আমার জানার অধিকার আছে তৃণমূল কাদের কাদের সেই টাকা ভাগ করে দিচ্ছে। যেমন ৭৫ লাখ টাকা করে তৃণমূল কংগ্রেস তাদের হিসেব অনুযায়ী দেখিয়েছেন, অরূপ বিশ্বাসের সই করা ডকুমেন্ট ইলেকশন কমিশনের জমা আছে, যেখানে বলা আছে পার ক্যান্ডিডেট ৭৫ লাখ টাকা করে তারা দিয়েছেন, পার কনস্টিটুয়েন্সি দিতে পারেন। সিলিং আছে, সিলিং ধরে। আইপ্যাকের যে স্টেটমেন্ট সেখানে দেওয়া আছে 46 crore তারা খরচা করেছেন। তারা কোথায় করেছেন? তারা বলছেন একদম স্পষ্টভাবে, আইপ্যাক বলছে আদার সার্ভিস। আদার সার্ভিসটা কি এটা বোঝা খুব জরুরি, এবং এটা বোঝাতে গেলে আমাকে অন্ততপক্ষে দু একটি ডকুমেন্টস থেকে আপনাদেরকে কিছু কথা বলতে হবে। এই আদার সার্ভিস যদি আপনি দেখেন, এটা 1994 সাল নাগাদ আমরা দেখেছি এটা একটা ট্যাক্সেবল সার্ভিস হিসেবেই দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে এটা চলছে। এটা বিভিন্ন জায়গাতেই, ধরুন আমি একটা টেলিকম সার্ভিস নিলাম, আমার অফিস চালাতে গেলে লাগছে, তো একে বলা হয় সাপোর্ট সার্ভিস, মূল কাজকে সাপোর্ট করার জন্য। তা সাপোর্ট সার্ভিসটা কোথায় লাগে? সাপোর্ট সার্ভিস লাগে, আমার লাগতে পারে, আমি এখানে একটা অফিস চালাই, আমাকে ইন্টারনেট রাখতে হয়, সেই ইন্টারনেটটা কেউ একজন প্রোভাইড করেন। আমি এখানে অফিস চালাই, আমাকে এখানে জেরক্স করাতে হয়, কেউ না কেউ এই সার্ভিসটা আমাকে দেন, আমি এই সার্ভিসটা তার কাছ থেকে নিই। মানে পলিটিক্যাল পার্টি যখন এই আদার সাপোর্ট সার্ভিস যখন নেন, তখন দেখা যায় যে এই সার্ভিসগুলো মূলত কীরকম থাকে। যেমন ধরুন ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঠিক করেন, ভোটার অ্যানালিটিক্সের কাজ করেন, বুথ লেভেল অপারেশনাল অ্যাসিস্ট্যান্সের কাজ করেন, পলিটিক্যাল মেসেজিং সার্ভিসের কাজ করেন, এবং আলটিমেটলি প্রোপাগান্ডা বানানোর জন্যে কাজ করেন। আবার তৃণমূল কংগ্রেস নিজেও প্রোপাগান্ডা বানিয়ে চলেন তাদের ওই ৭৫ লাখ টাকা পার ক্যান্ডিডেট ধরে। তাহলে কি ডুয়েল ফান্ডিং হচ্ছে না নির্বাচনে? সিলিং পেরিয়ে যাচ্ছে না? সেকশন 77 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেখানে একটা সিলিং আছে, পেরিয়ে যাচ্ছে না সিলিং? আইপ্যাক এনে আপনি কি করলেন? আইপ্যাক এনে আপনি এমন একটি কোম্পানি, যে কোম্পানির অসংখ্য অবজেক্টিভসের মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডভাইস দেওয়া, এই ধরনের সার্ভিস দেওয়া। আপনি যদি আইপ্যাকের অবজেক্টিভ দেখেন, ওদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের, সেখানে মিডলম্যানের কাজ পর্যন্ত করার কথা বলা আছে। আইপ্যাক করে দালালি, মধ্যস্থতাকারী, কার সাথে? সরকারের সাথে। মানে সরকার ডোনার আর মাঝখানে আইপ্যাক। সরকারকে ধরতে গেলে আইপ্যাককে ধরে যেতে হবে। এই অফিস চলে, মানে টাকা এইভাবে যায়, কার কাছে পৌঁছায়? তাই জন্য সেদিনকে ইডি এসছিল, আর দিদি বাধা দিতে গেছিলেন। হ্যাঁ, তাই জন্য সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে না, তাই জন্য নির্বাচন কমিশন বন্ধ। আপনি আমি মারামারি দেখব, সচিবাজার বাড়িতে মারামারি হচ্ছে, আর ওই মনে হচ্ছে স্ক্রিপ্টটা লিখেছে রাজ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, রাজ চক্রবর্তী লিখে দেওয়া স্ক্রিপ্টে সচিবাজার বাড়িতে গিয়ে একজন রাজ্যের সিটিং মিনিস্টার তার বাড়িতে গিয়ে ঢিল চড়ছে। হ্যাঁ, আরে বড় মন্ত্রীর বাড়ি থেকে ঢিল মেরে দিল বিজেপির লোকেরা। সুপ্রতিম সরকারকে তো ইলেকশন কমিশন সরিয়েছে। আমি যদি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হতাম, আমি ঘাড় ধরে চাকরি থেকে বরখাস্ত করাতাম। আমার একটা ক্যাবিনেট মন্ত্রীর বাড়িকে প্রোটেক্ট করতে পারে না, এত অপদার্থ গোয়েন্দাপিতের মাথা। সবই কি লেখকের কাজ নাকি? গোয়েন্দাপিত লালবাজার লিখুন, উনি ভালো লিখবেন এতে। আরে হাসির কিছু নেই ভাই, বোঝো, বুঝতে হবে তো। সুপ্রতিম বাবু তো ভালো লেখক, ভালো লেখক হলে ভালো পুলিশ হবে এরকম ব্যাপার নয় তো। একটা নতুন মাঝঘাটের স্টাইল নিয়েছিল, রাত্রিবেলা বেরিয়ে পড়ছে নাকি, একটা কিছু দেখাতে হবে তো। ওগুলো পলিটিক্সে হয়, লোক এই আমি একটু ঘুরছি, জনগণের সাথে কথা বলছি, পলিটিক্সে। পুলিশও আজকাল এসব অপটিক্স ক্রিয়েট করতে পেরে।
টুপি টুপি পরে আমি শুদ্ধ বাংলা জানি, কত ভালো জানি। আর তুমি কত সংস্কৃতি প্রেমী সেটা আমার দেখে লাভ নেই। তুমি লেখক, বইমেলায় বই কিনবো, সমাদর করবো, ডেকে নিয়ে আমি ওনার বইয়ের খুব অনুরাগী। অবশ্যই ভাই, গোয়েন্দাপীঠ লালবাজার অত্যন্ত মূল্যবান বই, গবেষণা ধর্মী বই, এ নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম উনি যে কত বড় অপদার্থ পুলিশ অফিসার, যে রাজ্যের একজন মন্ত্রীর বাড়িকে সুরক্ষিত রাখতে পারেন না, ওর চাকরি করার অধিকারই নেই। বিনীত গোয়েলও তো অপসারণ, বিনীত গোয়েলকেও তো সরিয়ে দেওয়া হয়েছে। আরে ওই সরিয়ে দিয়ে তো লাভ নেই, মমতা বলবে আবার ইন করাবো আমি এসে। ইলেকশন কমিশন আউট করেছি, আমি ইন করাবো, আমি তো একদম আউট করে দেওয়ার কথা বলছি। আমার প্রশ্ন করো না, তুমি এবার রাজা মন্ত্রীর বাড়ি প্রোটেক্ট করতে পারবে না? এটা পুলিশের কাজ নয়? তারপরে এইরকম একটা মুখ্যমন্ত্রী যে পুলিশের কমিশনারের বাড়ি রেড হচ্ছে, মুখ্যমন্ত্রীকে ধর্ণা দিয়েছিল, তো অকৃতজ্ঞ পুলিশ, অকৃতজ্ঞ পুলিশ। মমতা ব্যানার্জি একটা মন্ত্রীর বাড়ি থেকে অ্যাটাক হচ্ছে, উনি সুরক্ষা দিলেন না, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সুপ্রতিম সরকারের আন্ডারে থাকা পুলিশ। আর যে পুলিশের জন্য মমতা ব্যানার্জি গিয়ে ধর্ণা দিয়ে দিলেন রাজীব কুমারের জন্য, কি অকৃতজ্ঞ বলতো। আর এই ভদ্রমহিলা শুধু অকৃতজ্ঞ নিয়ে চলেন, অকৃতজ্ঞ। গেছিলেন না জাননি বলো রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই যাচ্ছিল? তাহলে এই কৃতজ্ঞতা বোধ থেকে ওর মন্ত্রিসভার একজন মন্ত্রীকে সুরক্ষা দেওয়ার দরকার ছিল তো পুলিশের। গুন্ডা এত ঢুকে বললো কি করে বলুন তো? ইট পড়ছে, পাটাপাট পাটাপাট ইট পড়ছে, মন্ত্রী আহত হয়ে যাচ্ছেন, মন্ত্রী প্রায় কাঁদো কাঁদো হয়ে যাচ্ছেন। বাইট নেওয়ার সময় মন্ত্রীর গলায় স্টিচ নেই, প্রেস কনফারেন্স করার ওগুলো তোমরা বলো, ওগুলো ফ্যাকচুয়ালি মন্ত্রী আক্রান্ত হয়েছেন, তো এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক। আক্রান্ত হয়েছেন মমতা ব্যানার্জির রাজত্বে, মমতা ব্যানার্জির মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, মমতা ব্যানার্জির পুলিশ ফেল করছে, সুপ্রতিম সরকারের পুলিশ ফেল করছে, ফেল্ড চিফ মিনিস্টার, ফেল্ড পুলিশ মিনিস্টার, ফেল্ড কমিশনার, ফেল্ড ফেল্ড ফেল্ড, মমতা মানে ফেল্ড। নন্দিনী চক্রবর্তী, তারও তো অদল বদল। ওগুলো সব ছেড়ে দাও, ওসব কি করবো, ও তো ওই আলাপন সাগা তৈরি করে গেছে, তেল মারা সাগা ওটাকে বলা হয়। ওটা হচ্ছে ওই একটা কবিতা ছিল জানো তো, নীরেন চক্রবর্তীর লেখা, রাজা তোর কাপড় কোথায়। এখন দেখা যায় যে নীরেন চক্রবর্তীর আত্মীয় স্বজনরাই এইসব এই মানে ওই মানে সেই উলঙ্গ রাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর আত্মীয় স্বজনরাই উলঙ্গ রাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি শুনেছি নাকি উনি নীরেনবাবুর জামাতা বা কিছু শুনেছি, লজ্জাও লাগে না এদের। বলছি শুধু বদলি করলে হবে না, এখনো পর্যন্ত এই গোটা বিষয়টিকে যদি চিহ্নিত করতে হয় তাহলে এদের শুধু বদলি করলে হবে না, এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে, তদন্ত করতে হবে। ইলেকশন কমিশনকে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার সার্কুলার এনফোর্স করলে হবে না, ফাইন্যান্সিয়াল যে সমস্ত রেগুলেশনস আছে, এমনকি এইরকম মিথ্যে অ্যাফিডেভিট দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস দলের প্রতীকটা পর্যন্ত চলে যেতে পারে, এই পাওয়ারও ইলেকশন কমিশনের আছে। কেন ব্যবহার করছে না বলো তো? সঠিক সময়ে যদি তুমি স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না দাও, ইলেকশন কমিশনের ফাইন্যান্সিয়াল সার্কুলার অনুযায়ী একটা রাজনৈতিক দলের প্রতীক ফ্রিজ হয়ে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? 11 সাল থেকে একটার পর একটা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, আইপ্যাক পর্যন্ত।